ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ ফেক নিউজ দাবি জনপ্রশাসন সচিবের, তদন্ত করবে উচ্চ পর্যায়ের কমিটি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। গুমের বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে জানালেন কমিশন চেয়ারম্যান। ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশের মতো আক্রমণাত্মক হয়নি বিজিবি, দাবি ডিজির। নিন্দিত সাইবার সিকিউরিটি আইন বাতিল করবে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা। অন্যান্য কালা কানুন থেকেও দেশকে মুক্ত করার আশ্বাস। আজীবন ক্ষমতায় থাকতে শেখ হাসিনার গোপন চুক্তিনামা প্রকাশের দাবি রিজভির। জয়কে হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসি নিয়োগে অর্থ লেনদেনের খবরকে ভুয়া উল্লেখ করে অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমান। বললেন, ইটস আ ফেক নিউজ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্ক্রিনশট দেয়া হয়েছে আইফোনের, আর তিনি ব্যবহার করেন স্যামসাং ফোন। রাস্তার লোক অনেক কথা বলতে পারে, তাই বলে তাদের পেছনে কখনোই দাঁড়াবেন না তিনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান এবং ২ যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের অর্থ লেনদেনের বিষয়ে তথ্য প্রকাশ হয়েছে। পত্রিকায় প্রকাশিত হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে নিজেকে নির্লোভ দাবি করে ৫ কোটি টাকা দাবি করেন চুক্তিভিত্তিক নিয়োগ পায় সিনিয়র সচিব। আর সম্প্রতি বদলি হওয়া যুগ্ম সচিব জিয়াউদ্দিন তার জন্য ১০ কোটি বরাদ্দের কথা উল্লেখ করেন। বৃহস্পতিবার সচিবালয়ে প্রকাশিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব দাবি করেন খবরটি সঠিক নয়। আমার মোবাইলটা হলো স্যামসাং, আপনার নোটাটা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের স্পষ্ট কোনো জবাব ছিল না তার বক্তব্যে। বললেন, খবরটিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না। আবার আমরা সরকারের পজিশনে থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক। এদিকে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে প্রকাশিত তথ্যের সত্যতা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জনপ্রশাসন সচিব মুখলিসুর রহমানের ঘুষের অভিযোগ তদন্তে গঠন হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছেন, রিপোর্টটির সত্যতা খতিয়ে দেখা হবে, অভিযোগের তদন্তও হবে। এছাড়া শনিবার বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় দফা সংলাপ শুরু এবং পূর্ণাঙ্গভাবে 5টি কমিশন গঠন হয়েছে। কাতার ও মালদ্বীপের সাথে বন্দি বিনিময় চুক্তি এবং রপ্তানি নীতি চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। গার্মেন্টস শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে $110 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সহ রপ্তানি নীতি 2024 থেকে 27-এর খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। কাতার ও মালদ্বীপের সাথে বন্দি বিনিময় চুক্তির খসড়ারও অনুমোদন দেয়া হয়। আলোচনা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঘুষ কেলেঙ্কারির বিষয়েও। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দেন পোশাক শ্রমিকের অসন্তোষ নিরসনে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, গণমাধ্যমে প্রকাশিত জনপ্রশাসনে ঘুষ কেলেঙ্কারি এবং এ বিষয়ে সরকারের বক্তব্য। আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ান। আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি, জাস্ট টু লুক ইনটু দিস রিপোর্ট ওদার ইট ইজ এই রিপোর্টটা বা যে এখানে আসলে রিপোর্টটা ঠিক ছিল নাকি রিপোর্টের মানে যেই ধরনের যে এলিগেশনগুলো আসছে সেগুলোও আমরা খতিয়ে দেখছি। দুটোকেই আমরা যেই এবং যেই তাদের
রিপোর্টের ভিত্তিতে আমরা উইল টেক অ্যাকশনস। 15টা বছর ধরে এটা স্বৈরাচার ছিলেন, তাদের যারা অনেকে ধরেন এনাবলার ছিলেন, অবভিয়াসলি এই গভর্নমেন্ট চাবে না যে এনাবলাররা আবার বিভিন্ন ইম্পর্টেন্ট পজিশনে থাকুক। 6 সংস্কার কমিশনের মধ্যে 5টি পূর্ণাঙ্গভাবে গঠনের কথাও জানান প্রেস সচিব। শনিবার বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে সরকারের সাথে দ্বিতীয় দফা সংলাপ শুরুর তথ্যও দেন তিনি। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি, আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে। এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। এছাড়া ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও জাতিসংঘে স্থায়ী মিশনে নিযুক্ত রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। ভালো কিছু পদক্ষেপ দেখবেন, সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোটেস্টগুলো হচ্ছে সেটা শেষ হবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। গুমের অভিযোগ সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে। গুমের শিকার ব্যক্তিদের বর্ণনার সাথে ডিজিএফআই-এর আয়নাঘরের মিল পাওয়া গেছে। রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। 13 কার্যদিবসের মধ্যে 400 মানুষের গুমের অভিযোগ পাওয়া গেছে বলেও জানানো হয়। দীপন দেওয়ানের রিপোর্ট। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত গত 15 বছরে দেশে গুমের শিকার হয়েছেন 611 জন। এর মধ্যে 78 জনের লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে 62 জনকে, 73 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের শিকার ব্যক্তি বা পরিবারের কাছ থেকে অভিযোগ নিচ্ছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিএফআই-এর আয়নাঘর 25 সেপ্টেম্বর এবং ডিবি ও সিটিটিসির জিজ্ঞাসাবাদ কক্ষ 1 অক্টোবর পরিদর্শন করা হয়েছে। আইন আছে, আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে কতক্ষণ রাখবে না রাখবে, এই ব্যত্যয়গুলি যারা ঘটিয়েছেন, যে নামেই ঘটান না কেন, তারা যে বড় ধরনের একটা অপরাধ করেছেন সেটি চিহ্নিত হওয়া দরকার ঐতিহাসিক প্রয়োজনে এবং ভবিষ্যতের জন্য। অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকে ফোন নাম্বার, অনেকে ঠিকানা লেখা ছিল। কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, কমিশন অভিযুক্ত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আদালতে কোনো চার্জশিট দিবে না, রিপোর্ট দিবে সরকারের কাছে। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআই-এর বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে, হ্যাঁ সিটিটিসির বিরুদ্ধে। যারা উঠিয়ে নিয়ে গেছে বা গুম করেছে তারা আমরা তো এভিডেন্স পাচ্ছি। যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিটেটার্স অফ দ্য ক্রাইম, ওদেরকে তো আমরা তলব করব, তলব করে ওদের স্টেটমেন্ট নিব। 10 অক্টোবর বিকাল 4টা পর্যন্ত গুমের বিষয়ে অভিযোগ নেওয়া হবে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে কিনা এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিএসএফকে আর ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর। বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিগত সরকার চাপ দিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে বিজিবিকে ব্যবহারের চেষ্টা করলেও পুলিশ যে ভূমিকা নিয়েছে বিজিবি তা করেনি বলেও দাবি আশরাফুজ্জামান সিদ্দিকীর। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আওয়ামী লীগ সরকারের পতন ঠেকাতে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল পুলিশকে। এক পর্যায়ে নামানো হয় বিজিবি এবং সেনাবাহিনীকেও। আন্দোলনে বিজিবির ভূমিকা কি ছিল তা পরিষ্কার করলেন সংস্থাটির মহাপরিচালক। বললেন, অনেক চাপের মধ্য থেকে কাজ করতে হয়েছে বিজিবিকে। আমাদের বিজিবির শুধুমাত্র 6 কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল। সেটি কেন এত কম মোতায়েন হয়েছে, সেজন্য আমাদের টাইম টু টাইম
আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার, বিভিন্ন মিটিংয়ে জবাবদিহি করতে হয়েছে, এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে। সাম্প্রতিক নানা ইস্যুতে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের। এ অবস্থায় সীমান্তে নিজেদের ভূমিকার কথাও দৃঢ়তার সাথে জানালেন বিজিবি মহাপরিচালক। সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা তাদের প্রহরা বা নিরাপত্তার ব্যবস্থা অনেক বাড়িয়ে দিচ্ছে, আমাদের এদিকে অনেক কিছু খেয়াল করার চেষ্টা করছে। আমাদের দেশেরও কিছু অপরাধী চক্র তারা কিছু তথ্য পাচারের চেষ্টা করে বিএসএফ এর কাছে, তবে সার্বিকভাবে বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। সাবেক মন্ত্রী এমপিরা অবৈধভাবে কিভাবে সীমানা পার হলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজিবি মহাপরিচালক। সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নিন্দিত সাইবার সিকিউরিটি আইন বাতিল হচ্ছে। রাজধানীতে অংশীজনদের সাথে পর্যালোচনা সভা শেষে আইন উপদেষ্টা জানান, এই আইনের পাশাপাশি অন্যান্য কালা কানুন থেকেও দেশকে মুক্ত করা হবে। তথ্য ও সম্প্রচার ডাক আইসিটি উপদেষ্টা জানান, তাদের পক্ষ থেকে এই আইনে 2টি মামলা হওয়ায় সরকার বিব্রত হয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গেল সরকারের সময় সাইবার সিকিউরিটি আইনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাজিদাতুল কোবরাকে 15 মাস কারাবন্দী রাখা হয়। সে সময় তার বয়স 18 না হওয়া সত্ত্বেও বিচারের নামে প্রহসন ও হয়রানি করা হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন। খানার ব্যাপারে যদি যাই, আমি সুপার ওবেদুলের বিচার চাই স্যার। সে আমাকে অনেকভাবে মানসিকভাবে টর্চার করেছে, সে আমার মানবাধিকার ক্ষুণ্ণ করেছে। আমি আন্ডার ট্রায়ালে ছিলাম, সে আমাকে ফাঁসির আসামিদের সাথে সেলে দিয়েছেন। তারপর আমি সেই মানুষগুলোর বিচার চাই, সেসব ডাক্তারদের যারা আমার রিপোর্টগুলো পাল্টে দিয়েছে স্যার। আমি এই আইন একদম সম্পূর্ণ বাতিল চাই। বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইনের সংশোধন বিষয়ক মতবিনিময়ে অংশ নেন দেশি বিদেশি অংশীজনরা। তারাও এই আইন বাতিলের পক্ষে যুক্তি দিয়ে নতুন আইন করার ক্ষেত্রে পরামর্শ দেন। এই আইনটা থাকা উচিত না। আমরা দীর্ঘদিন যাবত এই দাবি তুলে এসেছি। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সাথে আর্টিকেল 19 যুক্ত হয়েছিল একটা পর্যায়ে। আমরা মনে করেছি সবসময় যে আইনটা এমন একটা আইন যেটি সংশোধনের অযোগ্য, বাতিল করা উচিত। আমি আশা করছি সবার সাথে যে সিএসি আর থাকবে না, আপনারা নতুন আইন করবেন। যখন নতুন আইন করবেন এই বিষয়টা নিয়ে একটু খেয়াল রাখতে হবে। মানে আপনারা কি সব মামলাগুলো এর মধ্যে প্রত্যাহার করবেন? যদি করে ফেলেন তাহলে কোনো ইস্যু থাকছে না। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই আইনটি তৈরি করা হয়েছে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এমন আইন তৈরি করা হবে যা সবাইকে সুরক্ষা দেয়। আমাদের কটূক্তি করার জন্য 2টা মামলা হয়েছে শুনছি, এবং কারা করেছে, কোন উদ্দেশ্যে করেছে। সো এটা আমাদের জন্য বিব্রতকর আর কি। কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করেও এই নামটাও যদি রেখে দেয় তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না। আসলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। কিন্তু আমাদের একটা ধারণা আছে কি, নাগরিক পরিসরে যে একটা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সব মামলা উদ্যোগ করে দিতে পারে একবারে। এটা সত্যি না। আপনারা প্লিজ একটু ভালো করে একটু মনে রেখেন, একটা মামলার বিভিন্ন স্তর থাকে। ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফরমাইশি আদালতে যদি দোষী সাব্যস্ত হয়ে যায়, আপনি আমি যতই ভুয়া মনে করি না কেন ওই মামলাকে, চাইলেই আমরা একটা উদ্যোগ করে দিতে পারবো না। বাদী ওই মামলা যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের আবেদন করতে হবে। নতুন আইন তৈরির ক্ষেত্রে আমলার নয় অংশীজনদের সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন বক্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দিতে হবে এমন রায় প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে 4 অগস্ট রায় দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দিতে হবে। রায়টি দিয়েছিলেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের বেঞ্চ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেঞ্চের একজন বিচারপতি রায় লিখতে বিব্রত বোধ করেন।
ফলে আগের রায়টি প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য ফাইল পাঠানো হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে। 2012-13 থেকে 2016 অর্থবছর পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছ থেকে 666 কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই দাবির বিরুদ্ধে হাইকোর্ট আবেদন করে গ্রামীণ কল্যাণ। পরে 5 অর্থ বছরের পাওনা হিসেবে গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়। যে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন, সেই কারণে মামলাটা উড্র হয়েছে। আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আমরা আপিল করেছি। সুপ্রিম কোর্টও আমাদের একই প্রশ্ন তুলেছেন যে মামলা তো এখন জীবিত নাই, মামলাটা উড্র হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বললাম না, মামলাটা উড্র আইনত উড্র হয় নাই, কারণ যেই প্রক্রিয়ায় মামলাটা উড্র করা হয়েছে এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই। তা আমরা কমপ্লিট জাস্টিস চাওয়ার জন্য, যে যদি আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়, তাহলে কমিশনারের অ্যাপ্রুভাল ছাড়া তো হবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকতে কোন দেশের সাথে কি কি গোপন চুক্তি করেছিল তা জাতির সামনে প্রকাশ করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। জুলাইয়ের স্বৈরাচার বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ পরিবারের উপযুক্ত সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্দোলনে বিইউবিটির শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সাথে রাজধানীর মিরপুরে দেখা করে সাংবাদিকদের একথা বলেন তিনি। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানান রিজভী আহমেদ। আমি আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয়, কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া হয়। এটা ইমিডিয়েট দায়িত্ব। নির্বাচন অত্যন্ত অপরিহার্য, সংস্কারও চলবে, কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি, এই উপাদানগুলি নিশ্চিত করতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মাহমুদুর রহমানের সকল মামলা প্রত্যাহার ও আমার দেশ খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। এতে অংশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, সকল কালাকানুন বাতিল করে সাংবাদিকদের সব মামলা প্রত্যাহার করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না? কি আইনি প্রক্রিয়া আছে? এই আইন তো মানব রচিত আইন। এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের, গুম করে যারা তাদের। এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে? প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবায়িত হবে। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করা না হলে তীব্র আন্দোলনের হুমকি দেন সাংবাদিক নেতারা। বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম সহ অন্যরা বক্তব্য দেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 2 থেকে মুক্ত হন তিনি। মাহমুদুর রহমানের জামিনের কাগজ কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই শেষে বিকেল 3:30টায় তাকে মুক্তি দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সকালে ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। মাহমুদুর রহমান 29 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত।
লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বুধবার বিকেল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বৃহস্পতিবারও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের ফলে রাজধানীর শাহবাগ, শান্তিনগর, মিরপুর, মতিঝিল সহ বিভিন্ন এলাকার রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। খুব ভারী বৃষ্টি না হলেও সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেক জায়গায় সময় মতো যানবাহন পাওয়া যায়নি, যানবাহন পেলেও বেশি ভাড়া গুনতে হচ্ছে। বুধবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত রাজধানীতেই 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজকের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে করে আগামী 2-3 দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বরের স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 3 অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। 4 আগস্ট মিরপুরে BAF শাহীন কলেজ শিক্ষার্থী শিশু আহনাফ হত্যার বিচার চেয়ে অভিযোগ করেছেন তার মা। যাত্রাবাড়ী ও লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধেও 2টি অভিযোগ করা হয়েছে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের তথ্য দিতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন তাদের গোপনীয়তা ও আইনগত নিরাপত্তা নিশ্চিত করা হবে। রিপোর্ট করছেন SM ফয়েজ। গেল 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে লাশ হয়েছে দনিয়া কলেজের শিক্ষার্থী সাকিব হাসান। নির্মমভাবে হত্যা শিকার সাকিবের বাবার আত্মনাদ, ন্যায় বিচার পাওয়ার। আর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান গনি পাটোয়ারির বাবা জানান, বিদায় নিয়ে আন্দোলনে গিয়েছিল ওসমান, কিন্তু এই বিদায় যে শেষ বিদায় তা কে জানতো। মাথার গুলিটা এবার আমি আঙ্গুল দিছি, আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। আমার ছেলে যে মারছে, আমি যাদের ওইখানে যে পুলিশরা ছিল এবং যারা নিয়ে এই তাদেরকে পুলিশদেরকে অর্ডার দিছে, আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে, এই নাগরিক কমিটির কাছে বিচার চাই। লক্ষ্মীপুরে আওয়ামী সন্ত্রাসী সালাউদ্দিন টিপুর বাহিনী আমার ছেলেকে গুলি করছে। গুলি অনেকগুলো গুলি লাগছে, মাথায় গুলি করছে, পিছনে গুলি করছে। আমি তো শেখ হাসিনার বাবাকে মারি নাই, আমি তো শেখ মুজিবের খুনি না। আমার ছেলেকে শেখ হাসিনার পরামর্শে কিভাবে মারা হইল? শিক্ষার্থী ওসমান ও সাকিব হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করেছে তাদের পরিবার। ছাত্র নাগরিকের অভ্যুত্থানের হত্যাকাণ্ডের শিকার হওয়া 2 জন শহীদের পরিবার আজ জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। আমরা শহীদ পরিবারদ্বয়কে মামলা দায়ের প্রক্রিয়ায় আইনি সহায়তা প্রদান করেছি। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে গেল 4 আগস্ট রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন BAF শাহীন কলেজের শিক্ষার্থী শিশু আহনাফ। ট্রাইব্যুনালে অভিযোগ দিয়ে তার মায়ের আকুতি, সাবেক প্রধানমন্ত্রী সহ জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। একটাই বার্তা যে আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায়, এবং কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না, যেহেতু আমরা কোনো আসামিকে ওইভাবে করিনি। কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে। তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 51টি অভিযোগ জমা পড়েছে। 2টি ছাড়া সব মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আজকের এই প্রসিকিউশন টিমের মাধ্যমে এই ছাত্রছাত্রীদের কাছে আমরা একটা মেসেজ দিচ্ছি যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও। তোমাদের নিরাপত্তা, তোমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে বাংলাদেশ এবং আমাদের প্রসিকিউশন টিম, আদালত, তদন্ত সংস্থা আমরা আইনত এটা নিরাপত্তা দিতে বাধ্য। এদিকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনাল পরিদর্শন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী বলেন 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গত 1.5 দশকে বিদ্যুৎ জ্বালানি খাতে টাকা ভাগাভাগির তথ্য চেয়েছে অন্তর্বর্তী সরকার। তথ্য বলছে বছরে মুনাফার 5% ভাগ বাটোয়ারা হয় কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন মুনাফা ভাগাভাগির আড়ালে লুটপাট করেছে বিদ্যুৎ জ্বালানি খাত সংশ্লিষ্টরা। রিপোর্ট রিশা নাসরুল্লাহ।
বিদ্যুৎ জ্বালানিতে লোকসান দেখিয়ে গত 1.5 দশকে দফায় দফায় দাম বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার। সমন্বয়ের নামে বাড়তি দামের বোঝা নাগরিকদের উপর চাপিয়ে বিদ্যুৎ বিভাগ, পিডিবি, আরইবি ও পেট্রোবাংলার আওতায় থাকা উৎপাদন কোম্পানিগুলো প্রতি বছর কোটি কোটি টাকা মুনাফার হিসাব দিয়েছে। কারণ মুনাফার 5% ভাগ বাটোয়ারা হয় কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। ভর্তুকির টাকায় মুনাফা বোনাস ভাগাভাগিকে অনৈতিক, অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। এই দামটুকু অতিরিক্ত হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তার কারণ যদি দামটা অতিরিক্ত না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এত বিপুল পরিমাণে এই প্রফিট তারা কিন্তু এই যে কোম্পানিগুলো করতে পারে না এবং তারা তাদের কর্মচারীদেরকে বোনাস দিতে পারে না। তো বোনাস দিচ্ছে তার মানে হচ্ছে যে, এবং বোনাস কিন্তু কম নয়, বিপুল পরিমাণে অর্থ তারা বোনাস হিসেবে নিজেরা নিচ্ছে এবং কর্মচারীদেরকে দিচ্ছে। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। বিদ্যুৎ খাতটাকে পুরো একটা রিভিউ দরকার এবং এখানে এই যে অযৌক্তিকভাবে যেভাবে আসলে এই যে এখানে প্রফিট করছে এবং তারা সেখানে মুনাফার একটা অংশ তারা বোনাস হিসেবে দিচ্ছে, আবার এই দিক দিয়ে ভর্তুকি নিচ্ছে সরকারের কাছ থেকে। তো এটাকে একটু যদি খতিয়ে দেখা হয় তাহলে আমি মনে করি যে এখানে থলের বিড়ালটা বের হয়ে আসবে এবং সত্যি সত্যি বিদ্যুৎ খাতকে একটা স্বনির্ভর এবং একটা দক্ষ খাত হিসেবে করে তোলার জন্য আমি মনে করি যে এটির পুনর্মূল্যায়ন দরকার। পিডিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2008-2009 অর্থ বছর থেকে 2023-2024 অর্থ বছর পর্যন্ত 16 বছরে রাষ্ট্রীয় এই সংস্থাটির লোকসান দেখিয়েছে 2,02,000 কোটি টাকার বেশি। এ সময় পাইকারি পর্যায়ে 12 বার ও খুচরা পর্যায়ে 14 বার বিদ্যুতের দাম বাড়িয়ে লোকসান কমানোর চেষ্টা করেছে সরকার। ভর্তুকি দিয়েছে 1,37,000 কোটি টাকার বেশি। অন্যদিকে মুনাফা বোনাসের নামে বছরে ভাগাভাগির অর্থের পরিমাণ কম বেশি 100 কোটি টাকা। 2021-22 অর্থ বছরে কর্মকর্তা কর্মচারীদের 18 লাখ টাকা করে মুনাফা বোনাস দিয়েছিল সরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই যে বিদ্যুৎ খাতের এবং জ্বালানি খাতের কোম্পানিগুলোর ওই যে কি বলে এই কি প্রফিট শেয়ার যে এটা আমরা দেখতেছি যে আসলে প্রফিট হয়েছে কিনা সেটা দেখে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। এটা আমরা অলরেডি প্রক্রিয়াধীন আছে। বিদ্যুৎ জ্বালানি খাতের সরকারি কোম্পানিগুলো মুনাফা বোনাসের নামে গত 1.5 দশকে কত টাকা ভাগে যোগে খেয়েছে তা তদন্ত করবে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে এ সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলার 14 আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমুলিয়া আদালতের বিচারক আসাদুজ্জামান তাদের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। নিষেধাজ্ঞা পাওয়া আসামিরা হল রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ গ্রেপ্তার না হওয়া 14 আসামি। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর 10 নম্বরের শিক্ষার্থী শামীম হাওলাদারের মৃত্যুর ঘটনায় রূপনগর আওয়ামী লীগের সহসভাপতি গফুর মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি শর্টগান এবং 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মোকসেদুর রহমান। বলেন, ছাত্র আন্দোলনকে ঘিরে মিরপুরে সবচেয়ে বেশি মামলা হয়েছে। মামলা পর্যালোচনা করে এখন অভিযান চলছে। আসামিরা কেউ যাতে দেশ থেকে পালাতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, আয়কর ব্যবস্থাপনাকে শতভাগ অনলাইন করা হবে। এতে করদাতাদের ভোগান্তি কমার পাশাপাশি আয়কর বিভাগের দুর্নাম খুঁজবে বলেও আশা তার। সকালে চট্টগ্রামের আগ্রাবাদে আয়কর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। পরে তিনি চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় করেন। সভায় এনবিআর চেয়ারম্যান কর আইনজীবীদের কোনো ক্ষেত্রে কর আদায়ের আরও সুযোগ রয়েছে সেটি খুঁজে বের করার অনুরোধ জানান। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে আয়কর আইনের উপর কিছু সংশোধনী প্রস্তাবনা লিখিত আকারে তুলে ধরা হয়। সেই সব প্রস্তাবনার অংশ যেসব সংশোধন, সংযোজন ও বাতিলের প্রস্তাব রয়েছে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন এনবিআর চেয়ারম্যান। নরসিংদীতে 24 ঘন্টা গ্যাস সরবরাহ চালু এবং অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে গাড়ি চালক ও মালিকরা। এতে সকাল থেকে মহাসড়কের দুই পাশে অন্তত 20 কিলোমিটার এলাকায় আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচল করা যানবাহন। এ সময় চালক ও মালিকরা জানান, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেকার সিএনজি পরিবহনে গ্যাস সরবরাহ না করে কলকারখানায়
সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনার আমলে বিএনপি ও সাধারণ মানুষের কেড়ে নেওয়া দোকানপাট, ব্যবসা বাণিজ্য ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বিকালে কেরানীগঞ্জের শোভাড্ডা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও জনসমাবেশে তিনি এ দাবি জানান। দেশেই উৎপাদন হচ্ছে বিশ্বমানের কসমেটিক্স পণ্য, কিন্তু এসবের মানোন্নয়নে কখনোই গুরুত্ব দেওয়া হয়নি। সর্বাধুনিক প্রযুক্তির মিশেলে দেশি প্রতিষ্ঠানের উৎপাদিত এসব পণ্য স্থানীয় বাজারে আস্থা অর্জন করেছে। আশার আলো দেখাচ্ছে কয়েকটি নতুন কোম্পানি। তাদের মধ্যে অন্যতম শীর্ষ কোম্পানি রিমার্ক এলএলসি ইউএস এর এফিলিয়েটেড ব্র্যান্ডগুলো সর্বোৎকৃষ্ট পণ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অব বাংলাদেশ যৌথ উদ্যোগে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্যের মান বিষয়ে এক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসক ও খাত সংশ্লিষ্টরা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ময়মনসিংহ বিভাগীয় শাখার উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। কেন্দ্রীয় সফর সফল করার লক্ষ্যে বিকালে নগরীর বিএনপি কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন। হবিগঞ্জ জেলার সকল কলেজের ছাত্রদল নেতাদের সাথে মতবিনিময় করেছে জেলা ছাত্রদল। দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অনেকে। ঢাকা মহানগর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। আনন্দ উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা এতে যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নোয়াখালীতে যৌথ কর্মী সভা করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিকালে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি। মুখ্য আলোচক ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রাসেল খান। লালমনিরহাটে 3 দিনের জেলা ইজতেমায় মেরিন্স বাংলাদেশের আয়োজনে এবং যমুনা ক্লিনিকের সহযোগিতায় বিনামূল্যে মুসল্লিদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ.এম. রকি ভাইদার। সাংবাদিক মেহেদি হাসান জুয়েলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবার রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে খেলা সংবাদ। ফুটবল 26 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের জন্য 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। টানা পঞ্চমবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মেজবাউদ্দিন আহমেদ। বাফুফে নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয় 133 জনের চূড়ান্ত ভোটার তালিকা। কমিটির পরবর্তী সভায় বিদায় নেবেন সভাপতি কাজী সালাউদ্দিন। মানিক মাহমুদের রিপোর্ট। বাফুফের বর্তমান কমিটির 4 বছরের মেয়াদে এটাই হওয়ার কথা ছিল শেষ সভা। তবে ফিফার অনুমোদনে আগামী 26 অক্টোবর বাফুফের আসন্ন নির্বাচনের দিন পর্যন্ত বেড়েছে কমিটির মেয়াদ। এই জিমের জন্য আর্থিক বিষয়গুলো সুরাহা করেই হবে কমিটির শেষ সভা। কাজী সালাউদ্দিন পরিষদে 21 সদস্যের কমিটি থেকে সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি ও সদস্য আরিফ হোসেন মুন পদত্যাগ করায় সংখ্যাটা এখন 19 জনের। বৃহস্পতিবার নির্বাহী কমিটির প্রায় 3 ঘন্টার সভায় উপস্থিত ছিলেন 15 জন। সভায় গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন। কাজী সালাউদ্দিন টানা 4 মেয়াদে বাফুফের সভাপতি থেকেছেন। তবে তাকেও ছাড়িয়ে রেকর্ড পঞ্চমবার বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন মেজবাহ উদ্দিন আহমেদ। 2020 নির্বাচনের ভোটার সংখ্যা থেকে এবার কমেছে 4 জন। 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাহ উদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। জনাব এ.কে.এম. এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান। আগের নির্বাচনগুলি উনি ভালোভাবে কন্ডাক্ট করেছেন, যার জন্য ওনার উপরে সবাই আস্থা রেখেছেন বিদায় বা বিকল্প নাম নিয়ে আলোচনা হয়।
ভোটার লিস্টটা আজকে অনুমোদন দেওয়ার বিষয় ছিল। বোর্ড থেকে 133 জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে। আগামীর বাজেটটা সেটা আমাদের নেক্সট যে 26 তারিখে এজিএম হবে সেখানে উপস্থাপন করতে হবে। সভাপতি কাজী সালাউদ্দিন এবার নির্বাচন করছেন না। দীর্ঘদিনের সহকর্মীদের কাছে নিজের ভুলের জন্য চেয়েছেন ক্ষমা। বাফুফে ভবনে মিডিয়া সেন্টার নির্মাণ, নারী সাফ ফুটবলে অংশগ্রহণ ও নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের খেলার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। শুরুতে উনি বলেছেন যে আমি দীর্ঘ সময় ছিলাম, এই দীর্ঘ সময়ে আমি শুধু একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে ফুটবল। আমার অন্য কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা নেই। তো আমি ফুটবলের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছি। এখানে আমার ভুল ত্রুটি থাকতে পারে বা ব্যক্তিগতভাবে কারোর সাথে যদি কোনো কিছু থেকে থাকে সেটার জন্য উনি সবার সাথে সরি বলেছেন এবং সেই সাথে বলেছেন উনি যতদিনই ছিলেন ততদিনই এই চেয়ারে থেকে ফুটবলের জন্য কাজ করার চেষ্টা করেছেন। বাফুফের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সাথে আপিল কমিশন গঠন করা হয় এদিন। সম্ভাবনা আছে আগামী 5 অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ ফেক নিউজ দাবি জনপ্রশাসন সচিবের, তদন্ত করবে উচ্চ পর্যায়ের কমিটি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। গুমের বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে জানালেন কমিশন চেয়ারম্যান, ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশের মতো আক্রমণাত্মক হয়নি বিজিবি, দাবি ডিজির। নিন্দিত সাইবার সিকিউরিটি আইন বাতিল করবে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা, অন্যান্য কালাকানুন থেকেও দেশকে মুক্ত করার আশ্বাস। আজীবন ক্ষমতায় থাকতে শেখ হাসিনার গোপন চুক্তিনামা প্রকাশের দাবি রিজভীর, জয়কে হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।